ওকে, তাহলে আমরা আলোচনা করছিলাম কাবাডি কোড নিয়ে। আমি আশা করি কাবাডি কোড সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা পরের পয়েন্টগুলা একটু দেখি। ঠিক আছে, এছাড়াও যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন নোট করে রাখেন, এই জিজ্ঞাসা করবেন, তখন আমরা অ্যান্সার করব। ওকে, খেলার মাঠ। খেলার মাঠটা কেমন? খেলার মাঠ হচ্ছে স্ট্রাগলের পূর্বে পুরুষ ও জুনিয়র বালকদের উভয় দিকে লবি বাঁধে। দৈর্ঘ্য 13 মিটার ও প্রস্থ 8 মিটার। প্রস্থ 8 মিটার, লবি বাদে। আর এই যে লবি সহ বলছিলাম কত, 10 মিটার। ঠিক আছে, আর 12 মিটার বাই 6 মিটার, এইগুলা সব লবি বাদে দেওয়া। এখানে কি 12 বাই 8 হবে লবি সহ, আর এখানে 11 বাই 6 এটা লবি বাদে, 11 বাই 8 হবে কি লবি সহ। সো আমরা এটার মাপটা জেনেছি। সিটিং ব্লক, এখানে মরা খেলোয়াড়দের বসার জন্য যে জায়গা সংরক্ষিত হবে, এটা এখানে বানানটা মিস্টেক আছে, রাখা হয়, তাকে সিটিং ব্লক বলা হয়। সো কাবাডি কোর্টের প্রান্ত রেখা থেকে 2 মিটার দূরে পুরুষদের জন্য 1x8 মিটার ও মহিলার জন্য জুনিয়র বালকদের জন্য 1x6 মিটার দুটি ঘর থাকবে, তাকে সিটিং ব্লক বলে। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে পুরুষদের জন্য লবি বাদে যে জায়গাটা, এখানে 1x8 মিটার, পুরুষদের জন্য লবি বাদে যে জায়গাটা ওইটা হচ্ছে সিটিং ব্লক থাকবে। আর মহিলাদের ও জুনিয়র বালক বালিকা বা সাব জুনিয়র, ওদের ক্ষেত্রে যেহেতু লবি বাদ দিলে 6 মিটার থাকবে, ওই 6 মিটার জুড়েই 1x6 মিটার ওইটা সিটিং ব্লক থাকবে পেছনে, ওইটার দূরত্ব থাকবে ইনলাইন থেকে 2 মিটার দূরে। লবি, লবি কি আমরা জেনেছি, খেলার মাঠের উভয় দিকে 1 মিটার চওড়া যে জায়গা আছে তাকে লবি বলে। স্ট্রাগল হলে লবি খেলার মধ্যে চলে আসে, অর্থাৎ স্ট্রাগলের সময় আপনি লবিটা ব্যবহার করতে পারবেন। মধ্যরেখা, কোর্টকে দুভাগ করার জন্য এটা সমান ভাগে ভাগ, এটা হচ্ছে মধ্যরেখা। আমরা জানি কোর্ট এটা প্রত্যেক অর্ধের খেলার মাঠ মধ্যরেখা দ্বারা বিভক্ত, তাকে কোর্ট বলে। এটা একটা জাস্ট অল্প একটা ডেফিনেশন দিয়েছি। বক লাইন, মধ্যরেখার সমান্তরালে কোর্টের দিকে যে দাগ দেওয়া হয় তাকে বক লাইন। এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে বাক লাইন, BAULK, বাক লাইন, বাংলা এটাকে বক লাইন বলা হয়। সো যার দূরত্ব পুরুষ ও জুনিয়র বালকদের ক্ষেত্রে 3.75 মিটার এবং মহিলা ও জুনিয়র বালিকাদের ক্ষেত্রে কত, 3 মিটার এবং 3 মিটার করে। বোনাস লাইন, বোনাস লাইনের ক্ষেত্রে কত, বোনাস লাইন এন লাইনের সমান্তরালে বক লাইনের দিকে 1 মিটার দূরত্ব, অর্থাৎ আপনার বক লাইন থেকে বোনাস লাইনের ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। এটা সব ক্যাটাগরির ক্ষেত্রে। বোনাস পয়েন্ট কখন পাবেন, বোনাস লাইন অতিক্রম করলে রেইডার পক্ষ একটি বোনাস পয়েন্ট পাবে, তবে কোর্টে কমপক্ষে 6 জন খেলোয়াড় থাকতে হবে। যখন বোনাস পয়েন্ট পাবেন, একটু আগে যেটা ব্রিফ করছিলাম। দম, এক নিঃশ্বাসে এক নাগাড়ে অনবরত সুস্পষ্টভাবে কাবাডি কাবাডি উচ্চারণ করাকে দম বলে। রেইডার, দম নিয়ে যে খেলোয়াড় বিপক্ষে কোর্টে, এই যে বারবার রেইডার রেইডার বলছিলাম, আর এন্টি রেইডার, এই যে বিপক্ষে কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে। বিপক্ষ কোর্ট স্পর্শ করার পূর্বেই দম ধরতে হয়, অর্থাৎ আপনাকে কাবাডি বলেই বিপক্ষে কোর্টে স্পর্শ করতে হয়। এন্টি রেইডার, যে কোর্টে দম চলছে, অর্থাৎ যে কোর্টে আপনি গাইছেন সেই কোর্টটাকে এন্টি রেইডারের কোর্ট বলা হয়। সেই কোর্টের সমস্ত খেলোয়াড়কে এন্টি রেইডার বলা হয়, যারা রেইডারকে ধরতে চায়। দম হারানো, রেইডার যদি স্পষ্ট, স্যার অ্যান্টি রেইডার মানে স্যার ডিফেন্স। এক্স্যাক্টলি ডিফেন্স। রেইডার যদি স্পষ্টভাবে এবং অনবরত কাবাডি না বলে বা দম ছেড়েছে বোঝা যায়, তাহলে দম হারানো হয়েছে বলে ধরা হবে। এখন দম ছাড়া মানে এখানে বইয়ের ভাষায় এমনটা বুঝবেন না যে আপনাকে নন স্টপ কাবাডি 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 করে মানে এমন ভাবে গাইতে হবে, বিষয়টা এমন না। আপনি মানে এর মধ্যে দম ছাড়াতে
টেকনিক্যালি দম ছাড়া যায়, নিঃশ্বাস নেওয়া যায়। এখানে এই দম ছাড়া মানে নিঃশ্বাস ছাড়াটা বোঝাচ্ছে না। দম ছাড়া মানে এমনটা বোঝাচ্ছে আপনি কাবাডি, কাবাডি, কাবাডি এভাবে গাচ্ছেন আর হালকা নিঃশ্বাস নিচ্ছেন। এটা কোনো সমস্যা নাই। বাট আপনি একবার কাবাডি বলে আরো অনেকক্ষণ রেস্ট নিয়ে পরে কাবাডি বলবেন, তখন বোঝা যাবে যে আপনি কাবাডি বলছেন না। আপনি দম হারিয়ে ফেলবেন। এটা বোঝাচ্ছে। স্পষ্টভাবে কাবাডি বলতে। এন্ট্রিকে মারা। রেইডার যদি কোনো নিয়ম ভঙ্গ না করে, রেইডার নিয়ম ভঙ্গ না করে এন্ট্রির শরীরের যেকোনো অংশ স্পর্শ করে অথবা এন্ট্রি রেইডারের শরীরের যেকোনো অংশ ধরা সত্ত্বেও দম সহ নিজ কোর্টে ফিরে আসে, তাহলে এন্ট্রি মারা হয়েছে বলে ধরা হবে। অর্থাৎ এন্ট্রিকে ধরেন আপনি রেইডার, আপনাকে অপোনেন্ট কোর্টের প্লেয়াররা ধরে রেখেছে। ধরার পরে আপনি দম সহ আপনি যদি দম হারায় ফেলেন, আপনি তখন আর কাবাডি না বলেন। আপনাকে কাবাডি বলতে, বলতে নিজের কোর্টে আসার চেষ্টা করতে হবে। আর যদি সেটা ব্যর্থ হন তাহলে আপনি ধরা পড়েছেন এটা কাউন্ট হবে। আর যদি আপনি ওই কাবাডি, কাবাডি বলতে, বলতে নিজের কোর্টের লাইন পর্যন্ত টাচ করেন, সেন্টার লাইন, তাহলে এন্ট্রিকে মারা বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। স্যার দম হারানোর ব্যাপারটা কি আরেকবার বোঝানো যাবে নাকি? দম হারানো বলতে আপনাকে ধরে ফেলেছে। এখন আপনি আর কাবাডি গাচ্ছেন না। তার মানে আপনার দম চলে গিয়েছে। আপনাকে ধরে ফেলেছে, আপনাকে মানে স্ট্রাগল করে নিজের কোর্টে আসতে হবে। বাট কাবাডি বলাটা বন্ধ করা যাবে না। বুঝতে পেরেছেন? এই কাবাডি কাবাডি খেলার সময় কি স্যার দম নেওয়া যায়? দম যখন একজন রেইডার কাবাডি কাবাডি বলে তখন হ্যাঁ, দম নেওয়া যায় কিনা? আপনাকে দম নেওয়া বলতে কি বুঝাচ্ছেন? নিঃশ্বাস নেওয়া, অক্সিজেন ইনহেল করা এটা? জি নাকি স্যার, অন্য কিছু? জি স্যার। আপনি কি আপনি অক্সিজেন নিবেন না, আপনি কি মরে যাবেন নাকি মাঠের মধ্যে? স্যার বুঝতে কিন্তু পেরেছেন? আমাদের দিকে স্যার যেই খেলাটা হয় সেখানে কিন্তু কাবাডি কাবাডি বলতেই হয়, এবং যদি কেউ নিঃশ্বাস নেয় তাহলে সে মারা যায়, রাইডার যারা। আচ্ছা, ওটা তাহলে অন্য নিয়ম। এখন ধরেন আপনাকে আপনাকে হচ্ছে কেউ ধরে ফেলেছে। আপনি এখানে তো 30 সেকেন্ড পর্যন্ত টাইম থাকে। আপনার একজন রেডার গাওয়ার জন্য 30 সেকেন্ডের মতো টাইম পায়। যে আপনি 30 সেকেন্ড ওই কোর্টে স্টে করতে পারবেন। এখন ধরেন আপনার 25 সেকেন্ডের সময় আপনাকে ধরছে। ধরার পরে আপনি কাবাডি, কাবাডি করে মানে আপনি যদি দমই ছেড়ে দেন, দম ছেড়ে দেওয়া মানে নিঃশ্বাস তো আপনি কেউ যখন আপনাকে ধরবে, তখন তো আপনাকে নিঃশ্বাস না নিলে আপনি কিভাবে বাঁচবেন? সো আপনাকে আপনি কাবাডি আমি বলেছি কি আপনি যখন কাবাডি, কাবাডি, কাবাডি এভাবে বলতে, বলতে যখন নিঃশ্বাস নিবেন এইটা আপনার কাউন্ট ইজি। এটা সমস্যা নাই। বাট কাবাডি, 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 কাবাডি মানে একদমে মানে আমরা যেটাকে অ্যাকচুয়াল দম বলি অর্থাৎ নিঃশ্বাসের সাথে, এটা নিঃশ্বাসের সাথে কানেকশনটা করেন না। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? না জি স্যার, বুঝতে কনফিউশন পেরেছি। আছে? স্যার ব্যাপারটা হচ্ছে আমাদের এলাকার প্রচলিত খেলা আর স্যার ইন্টারন্যাশনাল যে কাবাডি খেলা সেটার মধ্যে অনেকটা তফাৎ আছে। হ্যাঁ, ডেফিনিটলি অনেক স্যার তফাৎ। আমি স্যার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সবাই যদি একটু হচ্ছে ইউটিউবে যে খেলাগুলা ইন্টারন্যাশনাল খেলাগুলো যদি একটু দেখে তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আমি কাবাডি খেলা দেখছিলাম কিছুদিন আগে, যার জন্য আমি কিন্তু আপনার কথাগুলো সহজেই বুঝতে পারতেছি, ধরতে পারতেছি যে আপনি কি বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, 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 নিশ্চয়ই। যারা স্যার আপনারা খেলাটা আমিও দেখছি স্যার, ইন্ডিয়ান যে একটা খেলা হয় ওইটা আমি অনেক সময় দেখি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। স্যার সব ব্যাপারটা আমি বুঝতাম না, এখন কিছু কিছু বুঝতেছি এবং বুঝে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ফাইন, ফাইন। আপনারা যত দেখবেন তত বুঝতে পারবেন। এখন খুব কমন একটা ইসে চিন্তা করেন। গ্রামে তো গ্রামের হিসাব হাডুডুর হিসাবটা বাদ দেন। বাট আপনি কাবাডি গাচ্ছেন, আপনাকে ধরেছে, আপনার আপনি নিঃশ্বাস ছাড়তে পারবেন না। এটা কেমন ব্যাপার? এটা লজিক্যাল না ইলজিক্যাল? আপনি নিঃশ্বাস ছাড়লে আপনি মারা পড়ে যাবেন। মানে অ্যাকর্ডিং টু দ্যা রুলস আপনি যদি দমের হিসাব করেন, তাহলে আপনি যদি নিঃশ্বাস নেন, তাহলে আপনি মারা পড়ে যাবেন। এটা কোন নিয়ম হতে পারে কিনা? ঠান্ডা মাথায় চিন্তা করেন। স্যার ব্যাপারটা হচ্ছে ওইখানে তো একটা নির্দিষ্ট টাইম বাইন্ধা দেওয়া হয় কাবাডির মধ্যে, যেমন 30 সেকেন্ড।
কিন্তু হ্যাঁ এইখানে তো সেটা নাই, এইখানে যার দম যতটুকু আছে সে ততটুকু ওদের সাথে ফাইট করতে পারবে স্যার, এই রকমের। হ্যাঁ, গ্রামের গ্রামের হিসাবটা ওই জন্য আলাদা। প্রথমে বলেছি যে গ্রামের এটা বাদ, গ্রামের হিসাব বাদ, আমরা ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন জানবো। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? দেখবেন যখন ধরে না, তখন একজনের গায়ের মধ্যে অনেকগুলা মানুষ চলে আসে, অনেকগুলা মানুষ ঝাঁপায় পড়ে একজনের উপরে। এখন সে নিঃশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না, আপনি কিভাবে বুঝবেন? এটা ডিফিকাল্ট না? সো সে যদি কাবাডি স্পষ্টভাবে বলে, সে নিঃশ্বাস নিলে সমস্যা নাই। বাট দমটা কাউন্ট করা হয় ওইভাবে যে ক্লিয়ার, বাট পজ, বেশি পজ থাকবে না। যেন রেস্ট না নিয়ে বলা যাবে না। এটাই আরকি। স্পর্শ। স্পর্শ মিনস কাউকে টাচ করা। রেইডার যদি এন্টির শরীর বা শরীরের যেকোনো জায়গাতে পোশাক-টোশাক সব জায়গাতে টাচ করলেই এটা তাকে আরকি, এটা স্পর্শ হিসাবে ধরা হবে। স্ট্রাগল। এন্টি বা এন্টিস রেইডারের সংস্পর্শে আসা, তখন তাকে স্ট্রাগল বলে। অর্থাৎ যখন উম অ্যাটাকিং আর ডিফেন্ডিং এট দ্য সেম টাইম হচ্ছে। আপনি রেইড দিয়েছেন, আপনাকে ধরেছে। আপনি ওই ধরা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে ছাড়িয়ে নিজের কোর্টে চলে আসতেছেন। এই যে মুহূর্ত, এটা হচ্ছে স্ট্রাগল। এখন কিছু খেলার নিয়ম আমরা দেখি। টসে যে দলের ক্যাপ্টেন জয়লাভ করবে সে তার পছন্দ মতো রেইড অথবা কোর্ট নিবে। অর্থাৎ আপনি চাইলে নিজের রেডিং সাইডটাও নিতে পারেন, অথবা চাইলে আপনি হচ্ছে যেকোনো সাইড বেছে নিতে পারেন, কোর্টের যেকোনো সাইড। বুঝতে পেরেছেন? এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাবাডিটা কিন্তু আপনার ইসের খেলা, টাইমের খেলা। এটা জানেন তো? একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাবাডি খেলা হয়। সেই জি স্যার। এই কাবাডিটা কিন্তু টাইমের খেলা। এজন্যই এটা ওই টাইমের মধ্যে যে দল বেশি পয়েন্ট পাবে তারাই জিতবে। এভাবে আমরা শেষের দিকে আসবো। সো এই টাইমটাকে আবার ভাগ করা হয় প্রথম অর্ধ আর দ্বিতীয় অর্ধ দিয়ে। সো প্রথম অর্ধে যে সাইডে আপনারা খেলবেন, দ্বিতীয় অর্ধে অপোজিট কোর্টে চলে যেতে হবে, অর্থাৎ কোর্ট বদল করতে হবে। এবার এখানে খেলা শুরুর সময় যে দল দম দিয়েছিল, দ্বিতীয় অর্ধে অপর দল দম দিয়ে খেলা শুরু করবে। অর্থাৎ বুঝতে পেরেছেন? খেলার শুরুর সময় যে দল দম, এই অনেকটা ফুটবলের মতো, অনেকটা ফুটবলের মতো ওই যে কিক অফটা অপোনেন্ট টিম করবে আর কি। এক ম্যাক্সিমাম মানে গেমেই এরকম রুলস। খেলোয়াড়ের শরীরের যে কোনো অংশ বাউন্ডারি বাইরের ভূমি স্পর্শ করলে সে মারা হবে। স্ট্রাগল হলে বাইরের ভূমি স্পর্শ করলে ওই খেলোয়াড় মারা হবে না যদি তার শরীরের কোনো অংশ বাউন্ডারির ভেতরের ভূমির সাথে স্পর্শ থাকে। ধরেন যদি পুরোপুরি বাইরে চলে যায় তাহলে আউট। আর স্ট্রাগলের সময় বুঝাচ্ছে, স্ট্রাগলের সময় পুরোপুরি বাইরে চলে গেলে আউট। বাট স্ট্রাগল ছাড়া অন্য সময়ে শরীরের যে কোনো অংশ যদি লাইনের বাইরের ভূমি স্পর্শ স্যার করে তখন সে মারা পড়বে। হ্যাঁ স্ট্রাগলের সময় বলতে স্যার রাইডার যদি রাইড করতে গিয়ে হ্যাঁ আহ, এই শরীরের কোনো অংশ বক্স এই দাগের ভিতরে থাকে, মানে কোর্টের ভিতরে থাকে, তাহলে মারা না। না যদি সম্পূর্ণ বাহিরে চলে যায় তাহলে মারা। হ্যাঁ, এখন মারা হচ্ছে শুধু যে রাইডার মারা পড়বে তেমনটা না। এখানে কিন্তু আপনি যিনি ধরছেন উনিও কিন্তু মারা যেতে পারে, এন্টি রেডার। কিভাবে? আপনি রেডারকে ধরতে যেয়ে রেডারকে ধরতে পারেন নাই, বা রেডার আপনার দিকে আগাচ্ছে আর আপনি আস্তে আস্তে কোর্টের বাইরে চলে গিয়েছেন, তাহলে মারা কে যাবে? আপনি মারা যাবেন। রেডার আপনাকে স্পর্শ করে নাই, বাট আপনি মারা পড়ে যাবেন। কেন? আপনি কোর্টের বাইরে চলে গিয়েছেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন এই স্যার ক্ষেত্রে কিন্তু এই অপোনেন্ট রকমের পয়েন্ট অনেক পাবে। অনেক স্যার অনেক খেলা দেখছি যে যখন দেখছে যে আর ফিরে যাইতে পারবে না, তখন একজন খেলোয়াড় নিয়ে ও কোর্টের বাইরে চলে যায় ধাক্কা দিয়ে। এই রকমের দেখছি অনেক সময় হয়। অনেক সময় হয় যদি লিগ্যাল ভাবে
করতে পারে তাহলে সেই হিসাব আলাদা। লিগ্যাল আর ইলিগ্যালের ব্যাপার আছে। সো লিগ্যাল ভাবে যদি সে প্রতিহত করে আসতে পারে বা না পারুক অপোনেন্টকে, এজন্য দেখবেন যে রেইডাররা 4 সাইড দিয়ে ঘিরে মানে রেইডারকে 4 সাইড দিয়ে ঘিরে মানে ইনসাইডে রাখার ট্রাই করে। ভেতরে বাইরের দিকে যেতে দেয় না। ওকে। খেলার সময় যদি কোনো খেলোয়াড় বাউন্ডারির বাইরে যায় তাহলে সে আউট হবে। অর্থাৎ রেইডার তো নরমালি রেড দিতে কাবাডি করে ভেতরে গেলে দেখবেন সবাই পিছাইতে থাকে। সবাই কিন্তু আগায় না, পিছাইতে থাকে। এক সাইড দিয়ে পিছায়, এক সাইডে আগায়। কেউ সামনে আগায়, কেউ পিছায়, এভাবেই করে। সো এই সময় কেউ বাইরে ওই পেছনের প্লেয়ারও যদি বাইরে চলে যায় তাইলে আউট। রেফারি বা আম্পায়ার তার নম্বর কল করে তৎক্ষণাৎ ওই খেলোয়াড়কে কোর্টের বাইরে নিয়ে যাবে এবং ওই খেলোয়াড় কোথায় বসবে? ওই সিটিং ব্লকে, পেছনের যে বক্সে। এ সময় বাঁশি বাজানো চলবে না। অর্থাৎ ওই খেলা চলছে, রেড দিচ্ছে আর আপনি পেছন দিক দিয়ে বাইরে চলে গেছেন। আপনি ওখান থেকে রেফারি, ওখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকে, আম্পায়ার থাকে। তারা ডিসাইড করবে যে আপনি বাইরে চলে গিয়েছেন, আপনি ওই চলে যান, বাইরে যান। রেড চলাকালে কোনো এন্টি বা এন্টিস বাউন্ডারি সীমার বাইরে গিয়ে বা বাইরের ভূমি স্পর্শ করে রেডারকে ধরে তাহলে রেডার আউট হবে না, ওই এন্টি আউট হবে। অর্থাৎ রেড হচ্ছে একজন কাবাডি করে আপনার কোর্টে আসছে, এখন আসার পরে আপনি কোর্টের বাইরে যেয়ে তাকে ধরছেন, আপনি আউট হবেন, সে আউট হবে না। স্ট্রাগল শুরু হলে লবি খেলার মাঠ হিসাবে গণ্য হবে। স্ট্রাগলের সময় বা স্ট্রাগলের পরে যে সমস্ত খেলোয়াড় স্ট্রাগলে জড়িত ছিল তারা লবি ব্যবহার করে নিজ কোর্টে ফিরতে পারবেন। স্ট্রাগলের সময় বা স্ট্রাগলের পরে যে সমস্ত খেলোয়াড় স্ট্রাগলে জড়িত ছিল তারা লবি ব্যবহার করে নিজ কোর্টে ফিরতে পারবেন। অর্থাৎ স্ট্রাগলের সময়টা এক কথায় লবি ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছেন? রেইডার অনুমোদিত শব্দ কাবাডি উচ্চারণ করে দম নেবে। এটা হচ্ছে কাবাডি উচ্চারণ করেই দম নিতে হবে তাকে, রেইডারকে। যদি রেইডার ঠিকমতো কাবাডি উচ্চারণ না করে তাহলে রেফারি বা আম্পায়ার কল ব্যাক করবে এবং বিপক্ষ দল একটি টেকনিক্যাল পয়েন্ট পাবে। এই নিয়মটা এক্সাক্ট এখন আছে কিনা আমি শিওর না, কনফিউজড, আমি এটা জেনে জানাবো। এটা হচ্ছে নরমালি এই নিয়মটা এখন নাই আমার যেটা মনে হয়। কারণ কি, আপনি কাবাডি করে রেইডার আপনি গাচ্ছেন, গিয়ে 30 সেকেন্ডের মধ্যে আপনি কাউকে মার দিতে পারেন নাই, নিজের কোর্টে আবার চলে আসছেন, তখন তো অপোনেন্ট পয়েন্ট পায় না। এটাই রুলস যে পয়েন্ট পায় না। বাট এই যে 5 নাম্বার আর রুলস, জি এখন তো স্যার পয়েন্ট পায় না, কিন্তু ওর যে রাইটটা ছিল সেটা বাতিল হয়, এতটুকুই। হ্যাঁ, ও তো নিজের কোর্টে চলে আসবে তখন। ও তো তখন নিজের কোর্টে চলে আসবে। ও ও ইভেন ও মারাও পড়বে না, ও মারাও পড়বে না, ও নিজের কোর্টে জি চলে স্যার, আসবে। জি স্যার। এবার অপোনেন্ট টিম রেড করবে। এটাই তো। এখন এই নিয়মটা এখানে আমি একটা বইয়ে দেখেছি, এজন্য এটা দিয়েছে। বাট আমি নিজেও বুঝতে পারছি যে এটা এখন আগে এটা ছিল, এখন এটা চালু নাই। ঠিক আছে? রেডার বিপক্ষের কোর্ট স্পর্শ করার পূর্বে দম ধরতে হবে। অর্থাৎ বিপক্ষের কোর্টে আপনি যাওয়ার আগেই আপনাকে কাবাডি স্টার্ট করে যেতে হবে। যদি সে দম দেরিতে বা কোর্টে স্পর্শ করে ধরে তাহলে রেফারি আম্পায়ার তাকে ব্যাক করাবে এবং বিপক্ষ দলকে একটি টেকনিক্যাল পয়েন্টে দম দেওয়ার সুযোগ দিবে। এই পয়েন্টটা হয় না, পয়েন্ট এখানে হবে না। পয়েন্টটা আপনারা করেন, আমি বুঝতে পারছি। এটা পয়েন্ট হবে না। এখন আমাদের এলাকার খেলাগুলোতে দেখবেন যে জাম্প করে অপোজিট কোর্টে পড়ে কাবাডি বলে বা হাডুডু বলতে থাকে। সো এই ইন্টারন্যাশনাল কাবাডিতে নিজের কোর্ট থেকে কাবাডি গাওয়া শুরু করে অপোনেন্ট কোর্টে যেতে হবে। দম দেওয়ার সুযোগ, টার্ন না থাকা সত্ত্বেও যদি রেডার দম দেওয়ার জন্য বিপক্ষের কোর্টে প্রবেশ করে তাহলে তাকে রেফারি বা আম্পায়ার কলব্যাক করবে। টেকনিক্যাল পয়েন্ট, এখানে টেকনিক্যাল পয়েন্ট নাই। এইটা পুরানো নিয়ম, পুরানো একটা নিয়ম এটার মধ্যে চলে আসছে। সো ধরেন আপনাদের টার্ন নাই, আপনি আবার গাচ্ছেন, সো আপনি তো কখনো যাবেনও না। এই পয়েন্টটা অনেকটা অপ্রাসঙ্গিক টাইপ। এটা ডিলে করার জন্য, টাইম ডিলে করার জন্য অনেক সময় হয়ে থাকে। টার্ন নাই বলতে কি, এখন অপোনেন্টের রেড করার কথা,
বাট আপনি টাইম নষ্ট করার জন্য, যেহেতু পয়েন্টের খেলা এবং টাইমের খেলা, আপনি টাইম নষ্ট করার জন্য কি করলেন, অপোনেন্ট কোর্টে যে করবেন, অপোনেন্ট কোর্টে যে দম দিলেন, আপনার টার্ন না তারপরও। সো এখানে টেকনিক্যাল পয়েন্ট চাইলে রেফারি দিতে পারে, যেহেতু আপনি কি করছেন, রুলস ব্রেক করছেন। কেন? নরমালি এটা কেউ করে না, নরমালি এটা কেউ করে না। কারণ কি, আপনার তো এখন টার্ন না, এখন অপোনেন্টের টার্ন, সে রেড দিবে। বাট আপনি খেলাটাকে মানে আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ারের কারণে আপনি রুল জেনেও না জানার ভান করে নিজেই মানে আবার গাইতে গিয়েছেন, রেড দিতে গিয়েছেন। এই ক্ষেত্রে রেফারি বা আম্পায়ার টেকনিক্যাল পয়েন্ট দিতে পারে। প্রতিযোগিতার কিছু নিয়ম আমরা দেখি। প্রত্যেক দলে ১০ জন করে খেলোয়াড়, সর্বাধিক ১২ জন খেলোয়াড় নিয়ে দল গঠিত হবে। ৭ জন খেলোয়াড় মাঠে একসাথে খেলবে। বাকিরা বদলি খেলোয়াড় হিসেবে থাকবে। ঠিক আছে? খেলার সময় ২০ মিনিট করে হাফ, ২০-৪০ মিনিট, ৫ মিনিটের ব্রেক। এটা হচ্ছে পুরুষ ও জুনিয়র বালকদের ক্ষেত্রে। ঠিক আছে? এবং মহিলা ও জুনিয়র বালিকা এবং সাব জুনিয়র বালক বালিকা তাদের ক্ষেত্রে ১৫ মিনিট করে হাফ, ৫ মিনিটের ব্রেক। ১৫-১৫ ৩০ মিনিট, ৫ মিনিট ব্রেক। আর বড়দের ক্ষেত্রে কত? ২০-২০ ৪০, ৫ মিনিটের ব্রেক। পয়েন্ট গণনার পদ্ধতি, যতগুলো প্লেয়ার মারা পড়বে তার জন্য এক পয়েন্ট করে পাবেন। যতগুলো প্লেয়ারকে মার দিতে পারবে ততগুলো পয়েন্টের জন্য ১ পয়েন্ট। অথবা যতগুলা রেইডার মার যাবে তাদের জন্য অপোনেন্ট টিম সেম ওয়েতে ১ পয়েন্ট করে পাবে। এখন যদি একটা টিমের সকল প্লেয়ার মারা পড়ে যায়, তখন এই টার্মটা হচ্ছে লোনা। তখন এটাকে বলা হয় লোনা হয়েছে। সো লোনা মিন্স আপনার সব প্লেয়ার মারা পড়ে গিয়েছে। তখন কি করবে, অতিরিক্ত, ধরেন আপনার টিমের সকল আমার টিমের আর আপনার টিমের খেলা হচ্ছে, আপনার টিমের সকল প্লেয়ার মারা পড়ে গিয়েছে, তাহলে অতিরিক্ত ২ পয়েন্ট পাবো কে? আমি পাবো, আপনার অপোনেন্ট পাবে। বুঝতে পেরেছেন? তখন এটা এই লোনাটা সংগঠিত হয়। স্যার জি। স্যার মনে করেন 1:1 আছে, হুম, মানে কোর্টের মধ্যে হ্যাঁ। ডিফেন্সে আমি আছি একা আর একজন রাইট করছে, এখন আমি মারা পড়লে আমার পয়েন্ট সাথে 2 পয়েন্ট নাকি শুধু 2 পয়েন্ট, মানে 3 পয়েন্ট মোট নাকি শুধু 2 পয়েন্ট? ৩ পয়েন্ট মোট। ঠিক ৩ আছে। পয়েন্ট। আপনি যে মারা পড়েছেন এটার জন্য তো সে ১ পয়েন্ট পাবেই। এখন আপনি মারা পড়ার সাথে, সাথে আপনার দলের সকল প্লেয়ারে তো মারা পড়েছে, তাই না? আর তো কেউ নাই। তখন আবার নতুন সেট শুরু হবে। যেহেতু এটা টাইমের খেলা, তখন তো নতুন সেট শুরু হবে। বোঝেন নাই? সো আপনি ধরেন আপনাকে আমি মারা দিয়েছি। সো আমি একজনকে আমি মার দিয়ে আসলাম, আমি রেইডার। তাহলে আমি আপনাকে যদি মার দেই, তখন আমি তো একজন প্লেয়ারকে মার দিয়েছি, এজন্য ১ পয়েন্ট পাবো। এটাই তো রুলস। এখন এরপরে যখন আপনার টিমে আর কেউই নাই, সবাই ধীরে, ধীরে সবাই মারা পড়ে গিয়েছে আপনার আগে এবং আপনি লাস্ট ছিলেন। সো লাস্ট ম্যান হিসাবে আপনার জন্য ১ পয়েন্ট তো পাচ্ছি, আর পুরা টিমের জন্য এবার ২ পয়েন্ট। এই ২ পয়েন্ট আমাদের পয়েন্টে আমাদের দলে যোগ হবে এবং আবার নতুন করে সেট শুরু হবে। নতুন সেট কিভাবে? আপনার টিমের আবার সবাই আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। টাইম আউট। প্রত্যেক অর্ধে ২ বার করে টাইম আউট নেওয়া যাবে, 30 সেকেন্ড টাইম। যদি এই টাইম আউট হচ্ছে ক্যাপ্টেন বা কোচ বা খেলোয়াড়রা টাইম আউট নিতে পারবে। টাইম আউটের সময় কেউ মাঠের বাইরে যেতে পারবে না। মাঠের ভেতরে থাকতে হবে। আর রেফারির ওই যে প্লেয়ার চেঞ্জিং এর ক্ষেত্রে অতিরিক্ত প্লেয়ার যে থাকে, আপনার দলে ১২ জন প্লেয়ার আছে, ৭ জন মাঠে খেলছে। সেই বাকি ৫ জন প্লেয়ার এই টাইম আউটের সময় অথবা রেফারি যখন টেকনিক্যাল টাইম আউট নিবে বা কোনো ব্যাপারে ডিলে করলে, সেই সময় রেফারির অনুমতি নিয়ে প্লেয়ার চেঞ্জ করা যাবে। অফিসিয়াল টাইম আউট হলে খেলোয়াড় আহত হলে মাঠে পুনরায় দাগ দেওয়ার জন্য, বহিরাগত দ্বারা খেলা ব্যাহত হলে অথবা এই জাতীয় কোনো ঘটনার কবলে রেফারি বা আম্পায়ার টাইম আউট দেবেন। রেফারি বা আম্পায়ার ওটার জন্য না, এটা আলাদা টেকনিক্যাল টাইম আউট। এই টাইম আউটের সময়ও মূল সময়ের সাথে যোগ হবে। মূল সময় যে ওই ২০ মিনিট, হ্যাঁ? এই ২০ মিনিটের মধ্যেই টাইম আউট যোগ হবে। অর্থাৎ এই টাইম আউটেই
কিন্তু খেলা 20-40 মিনিটের বাইরে টাইম আউট না। এই টাইম আউট গুলো সব ওই খেলার মধ্যে রানিং টাইমে খেলা আর কি। বদলি 5 জন খেলোয়াড়ই রেফারির অনুমতি নিয়ে টাইম আউট অথবা বিরতির সময় বদল করা যাবে। বদলিকৃত খেলোয়াড় পুনরায় মাঠে নামতে পারবে। বদলিকৃত খেলোয়াড় যারা তারা আবারও মাঠে নামতে পারবে। কাবাডি খেলার কলা কৌশল। 2 ধরনের কৌশল রয়েছে, রক্ষণাত্মক কৌশল আর আক্রমণাত্মক। রক্ষণাত্মকটা কি? এন্টি রেইডার বা যে কোর্টে দম চলছে ওই কোর্টের সমস্ত খেলোয়াড় যে কৌশল অবলম্বন করে, অর্থাৎ অ্যাটাক করার চেষ্টা করে, তাই না? অপোনেন্টদেরকে ধরার চেষ্টা করে, অপোনেন্টকে ধরার চেষ্টা করে, রেইডারকে ধরার চেষ্টা করে। তো তারা হচ্ছে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে। যেমন গোড়ালি ধরা, হাঁটু ধরা, কোমর ধরা, কবজি ধরা, হ্যাঁ, হাতের কবজি ধরা বা চেইন দিয়ে ধরা ইত্যাদি। গোড়ালি ধরা, এই চেন দিয়ে ধরা মানে হাত দিয়ে চেন বানানো আর কি। একজন আরেকজনের হাত ধরা, এভাবে 2 জন চেন হতে পারে, 3 জনের চেন হতে পারে, এভাবে। ঠিক আছে, এখানে কিছুই দিয়ে দেওয়া হয়েছে কৌশল। এটার ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। স্যার হাডুডু খেলায় কি ক্যাচিং আছে নাকি কোনো? ক্যাচিং বলতে স্যার এই যে যেমন হাত হাত দিয়ে তো ধরবে, আবার পা দিয়েও পা দিয়ে আটকে ওটা ধরবে। অ্যালাউ হয় না। পা দিয়ে ওটাকে ওই ক্যাচিং ওটা অ্যালাউ হবে না। ওটা ইলিগাল। পা দিয়ে করাটা ইলিগাল। আচ্ছা, আমরা দেখি একটু পয়েন্টগুলো। আক্রমণাত্মক কৌশল। রেইডার দম দিয়ে বিপক্ষ খেলোয়াড়কে ছোঁয়ার জন্য যে পন্থা অবলম্বন করে তাকে আক্রমণাত্মক কৌশল বলে। যেমন পা দিয়ে ছোঁয়া, রেইডার পা দিয়ে ছুঁতে পারবে, হাত দিয়ে ছোঁয়া, ধোকা দিয়ে ছোঁয়া, পা দিয়ে ছোঁয়া, এইগুলার একটু ডেসক্রিপশন এখানে দিয়েছি। এখন অফিসিয়াল, খেলার অফিসিয়াল থাকে 6 জন, একজন রেফারি, রেফারি হচ্ছে বস, অনেকটা ফুটবলের ম্যাচ কমিশনের মতো। সে কি করে? সরি, রেফারি একজন থাকে, 2 জন আম্পায়ার, একজন স্কোরার, একজন সহকারী স্কোরার, একজন টাইম কিপার। এই 6 জন অফিসিয়াল থাকে। এখন কিছু রুলস ব্রেক বা অপরাধ আমরা একটু দেখি। আম্পায়ার উক্ত খেলোয়াড়কে যদি কেউ এরকম রুলস ব্রেক করে সতর্ক বা বিপক্ষে দলকে পয়েন্ট অথবা সাময়িক বহিষ্কার অথবা অযোগ্য করার ক্ষমতা রাখে। সিদ্ধান্তের ব্যাপারে অফিসিয়ালকে প্ররোচিত করা, অর্থাৎ অফিসিয়াল একটা সিদ্ধান্ত ডিসিশনে ভুগছে, নিজের ফেভারে পয়েন্ট নেওয়ার জন্য অফিসিয়ালকে অনেকটা বাধা দিচ্ছেন বা নিজের ফেভারে দেওয়ার জন্য করছেন, সেরকম এটা চাইলে অফিসিয়াল আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। সিদ্ধান্তের ব্যাপারে বিরূপ মন্তব্য করা, একটা সিদ্ধান্ত দিয়েছে, আপনার এগেনস্টে গিয়েছে, আপনি এটা মানলেন না, অন্যভাবে আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার দেখিয়েছেন, প্রদর্শন করেছেন, তখন তারা আপনার এগেনস্টে সাময়িক বহিষ্কার, বিপক্ষের দলকে খেলোয়াড় অথবা আপনাকে সতর্ক করতে পারে। সিদ্ধান্ত আদায়ের জন্য আঙ্গুল প্রদর্শন করা, আঙ্গুল দিয়ে দেখানো যে এটা করো না, এই করো না, এই সেই, এরকম। রেডারের দম আটকানোর জন্য গলা বা মুখ চেপে ধরা, একজন রেড দিয়েছে, তাকে গলা বা মুখ চেপে ধরেছেন, এমন ভাবে খেলা হবে যা বিপক্ষ খেলোয়াড়ের আহত হওয়ার আশঙ্কা করা, এমন ভাবে খেলছেন যে বিপক্ষ খেলোয়াড়কে মারার, মানে পরিকল্পিত ভাবে যে তাকে মারতে চেয়েছেন, অ্যাটাক করতে চেয়েছেন, আঘাত করতে চেয়েছেন। দম নিতে 5 সেকেন্ডের বেশি সময় নেওয়া, অর্থাৎ আপনি রেফারি সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে আপনি 5 সেকেন্ডের বেশি সময় নিয়েছেন দম নিতে, ঠিক আছে, আপনি 5 সেকেন্ডের মধ্যে অপোনেন্ট কোর্টে যান নাই। পা দ্বারা কাঁচি মারা বা কাঁচির সাহায্যে ধরা, ওই যেটা আপনি কে বলছিলেন, আপনি একটু আগে বলছিলেন নাইম সর্দার, এটা অ্যালাউ না, ঠিক আছে, এটা ইলিগাল। রেডারকে দম প্রদানে বাধা দেওয়া, অনেক সময় হয় না যে একজন রেডার রেড দিবে, তাকে ওই সাইড থেকে মানে বিরক্ত করা, বা আপনার টিমের প্লেয়ার সাইড বেঞ্চে বসে আছে, তাকে গালিগালাজ করা বা সামহাও তাকে ডিস্টার্ব, এটা যদি করে তাহলে এটার পানিশমেন্ট রয়েছে।
এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার, নেই। আচ্ছা, তাহলে আমরা